হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজশক্তি ক্ষমতা চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড 2024-এর ম্যাথটা সলভ করব। দেখো আমাদের এখানে গ নম্বরে বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে ভূমিতে আঘাত করার মধ্যে তার বেগের মানটা জানতে চেয়েছে, মানে আমার এখানে শেষ বেগটা বের করতে বলছে। এবার দেখো, এ অবস্থান থেকে একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। তাহলে এই অবস্থান থেকে তুমি একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দিচ্ছ, মানে কি তার আদিবেগের মানটা 0 এবং সে কার মতো পড়ছে, পড়ন্ত বস্তুর ন্যায় পড়ছে। তাহলে পড়ন্ত বস্তুর ন্যায় যদি পড়ে তাহলে কিছু সময় পর তো সে ভূমিতে আঘাত করবে। তাহলে এখানে সে কিভাবে পড়ছে, পড়ন্ত বস্তুর ন্যায় পড়ছে, আর এজন্য তার আদিবেগের মানটা কত, 0 মিটার পার সেকেন্ড। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার বেগ চাপ বের করতে বলছে, তাহলে আমার শেষ বেগটা বের করতে বলছে। আর পড়ন্ত বস্তু যদি হয় তাহলে তার জন্য একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো তোমার সে কতটুকু হাইট থেকে পড়তেছে সেটাও তোমাকে দেওয়া আছে, যে এইচের মানটা তোমার দেওয়া আছে সেটা হচ্ছে 15 মিটার। তাহলে এইচের মানটা দেওয়া আছে 15 মিটার। এবার দেখো আমরা পড়ন্ত বস্তুর এই সূত্রগুলো জানি। দেখো তো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তারপরে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এগুলো হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র, আমরা এগুলো জানি। এবার আমার তো এখানে বেগটা বের করতে বলছে। তাহলে দেখো তো, আমি বেগের কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ বস্তুটার এইখান থেকে তার ভূমিতে আসতে তার কতটুকু সময় লাগে এই টাইমের মানটা কিন্তু দেওয়া নাই। এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব না। আমরা অ্যাপ্লাই করব বলো তো কোন সূত্রটা? এই সূত্রটাকে অ্যাপ্লাই করব না, কারণ এখানে বেগের কোনো টার্মই নাই শেষ বেগের। তাহলে আমরা অ্যাপ্লাই করব কিন্তু এই সূত্রটা। তাহলে কি অ্যাপ্লাই করবো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা কেন অ্যাপ্লাই করলাম? কারণ দেখো আমার এইচের মানটা কিন্তু দেওয়া আছে, এই যে হাইটের মানটা দেওয়া আছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে ভি ইকুয়াল টু স্কোয়ার আছে, ওই সাইডে গেলে রুট হয়ে যাবে, ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আদিবেগের মানটা কত? আদিবেগের মানটা হচ্ছে 0 প্লাস 2, জির মান কত, 9.8। আর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 15 মিটার। তাহলে এইচের মান 15। সো এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে আসবে 17.15 মিটার পার সেকেন্ড। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে সে এত বেগে ভূমিতে আঘাত করবে। আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমাদের ঘ নম্বর কোশ্চেনটায় কী বলছে। ঘ নম্বর বলছে পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। কোন অবস্থানে কোন শক্তি? বিভব শক্তি। কোন শক্তির? যান্ত্রিক শক্তির অর্ধেক। তাহলে দেখো তো আমি এরকম কিছু লিখতে পারি কি না, কোনো একটা অবস্থানে তার বিভব শক্তিকে আমরা ইপি দিয়ে প্রকাশ করি, পটেনশিয়াল এনার্জি, তার যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি বলো তো? যান্ত্রিক শক্তি মানে কিন্তু মোট শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি মানে কি? মোট শক্তি, মানে ইটি। আমরা ইটি মানে টোটাল এনার্জি, এটা দিয়ে প্রকাশ করি। যান্ত্রিক শক্তির অর্ধেক। ছোটোবেলায় পড়ছিলে এমন যে যার সাথে এর থাকে তার সাথে গুণ হয়। তাহলে দেখো তো এই লাইনটা লেখা বুঝতে পারছি কি না, যে কোনো একটা অবস্থানে তার বিভব শক্তি তার যান্ত্রিক শক্তি মানে মোট শক্তির, এই যে এর মানে গুণ, এই যে অর্ধেক। সো এই লাইনটা লেখাটা আশা করি বুঝতে পারছি। এবার দেখো আমার সেই অবস্থানের মানটাই বের করতে হবে, যে কোথায়, মানে আসলে কতটুকু উচ্চতায় বা কতটুকু দূরত্বে সেইটার বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেকের সমান, সেটা আমি বের করব। কীভাবে বের করব? দেখো এই বস্তুটা তো পড়তেছে, পড়ন্ত বস্তুর ন্যায় পড়ছে, তাহলে এ তো ভূমিতে আসবে, এই পয়েন্টে ভূমিতে আসবে। তাহলে এখানে তার আদিবেগের মানটা কত? 0। এবার কোথায় এই বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, এটা তো তুমি জানো না। তাহলে আমি মনে করো বললাম এইটা হচ্ছে আমার সেই বি পয়েন্ট, সেই বি পয়েন্টেই তার বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক। কিন্তু বি পয়েন্টটা কতটুকু হাইটে আছে এটা কি আমরা জানি? আমাকে তো কোশ্চেনে এটাই বের করতে বলছে, কোন অবস্থানে মানে কতটুকু উচ্চতায় বা কতটুকু দূরত্বে। তাহলে এটা তো আমি জানি না, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি এক্স। বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা এইভাবে লিখব, ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি মোট যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। এবার আমাকে একটা জিনিস বলো তো, এই পয়েন্টটাকে মনে করো আমি সি বললাম, তাহলে এই বিসি এর হাইটটা কত? এক্স।
আর দেখো তো এই টোটাল হাইটটা কত, এই টোটাল হাইটটা কিন্তু তোমাকে দেওয়া আছে, সেটা কত 15, তাহলে এই টোটাল হাইট 15। তাহলে বলো তো এইটুকু হাইট কত হবে, তাহলে আমার এই টোটাল হাইটটা দেওয়া আছে কত, টোটাল হাইটটা দেওয়া আছে হচ্ছে 15। তাহলে টোটাল হাইট থেকে যদি এইটুকু হাইট বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকু হাইট পেয়ে যাব। তাহলে এই টোটাল হাইট থেকে আমি এইটুকু হাইট বাদ দিব, বাদ দিলে আমি এই হাইটটা পেয়ে যাব। তাহলে টোটাল হাইটটা 15, তার থেকে যদি আমি এক্স বাদ দিয়ে দিই তাহলে আমি এইটুকু পেয়ে গেলাম। তাহলে এইটুকুর মান কত বলো তো, এইটুকুর মান হচ্ছে 15 মাইনাস এক্স। সো এই পর্যন্ত বুঝতে পারছি। এবার দেখো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। দেখো আমার হচ্ছে সেই বি বিন্দুটাই হচ্ছে সেই বিন্দু যেখানে তার বিভব শক্তি মোট যান্ত্রিক শক্তির অর্ধেক। এবার বলো তো বিভব শক্তির সূত্র কি, বিভব শক্তির সূত্র আমরা জানি mgh। এবার বলো তো এই যান্ত্রিক শক্তিটা কোথায়, বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি মানে কি, সেখানে তার বিভব শক্তিও আছে গতিশক্তিও আছে। কারণ আমরা যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি, মোট শক্তি মানে কি জানি, সেখানে তার বিভব শক্তি আছে প্লাস গতিশক্তিও আছে। ইপি দ্বারা আমরা কী দ্বারা প্রকাশ করি, ইপি দ্বারা আমরা প্রকাশ করি বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। আর ইকে দ্বারা কী প্রকাশ করি, ইকে দ্বারা প্রকাশ করি হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে গতিশক্তি। এবার দেখো এখানে mgh, এবার বিভব শক্তির সূত্র কি, বিভব শক্তির সূত্র mgh, আর গতিশক্তির সূত্র কি হাফ এম ভি স্কোয়ার ইন্টু হাফ। এবার একটা জিনিস একটু খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা বিভব শক্তিটা ক্যালকুলেট করি কোথা থেকে বলো তো, বিভব শক্তি ক্যালকুলেট করি কিন্তু ভূমি হতে। তাহলে বিভব শক্তি ক্যালকুলেট করব কোথা থেকে, ক্যালকুলেট করব ভূমি হতে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর গতিশক্তি ক্যালকুলেট করব কোথা থেকে বলো তো, গতিশক্তি ক্যালকুলেট করব হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে। তাহলে গতিশক্তি ক্যালকুলেট করব সর্বোচ্চ উচ্চতা হতে। এবার দেখো এখানে এই যে এইচটা, এটা কার জন্য, বিভব শক্তির জন্য। কোন বিন্দুতে বিভব শক্তি বের করছো, বি বিন্দুতে। তাহলে বলো তো এর জন্য তাহলে হাইটটা কতটুকু হবে, এই হচ্ছে ভূমি, তাহলে ভূমি থেকে আমরা হাইট নেব, তাহলে ভূমি থেকে হাইট মানে এতটুকু। তাহলে এক্ষেত্রে হাইটটা কার সমান হয়ে যাবে, এক্স। তাহলে এখানে আমরা কী লিখতে পারি বলো তো, mg ইন্টু এক্স। এবার দেখো এই বি বিন্দুতেই তো আমি আবার বিভব শক্তি এখানে বের করছি, তাহলে এর জন্য হাইটটা কোথা থেকে হবে, ভূমি থেকে। তাহলে হাইটটা কতটুকু হবে, এক্স। তাহলে কত হবে এখানে mgx প্লাস। এবার দেখো তো এখানে বেগ, তাহলে বেগ কোন বিন্দুতে বেগ বলো তো, বি বিন্দুতে বেগ। বি বিন্দুতে বেগটা কি তুমি জানো, জানি না। তাহলে বি বিন্দুতে যদি আমি বেগ না জানি তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবো বলো তো, আমি তো বি বিন্দুতে বেগ জানি না, বেগটা বের করতে হবে। তাহলে দেখো বেগের আমরা পরন্ত বস্তুর জন্য দুইটা সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আরেকটা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই দুটা সূত্র জানি। এবার বলো তো কোনটা অ্যাপ্লাই করব, এই ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটিকে অ্যাপ্লাই করতে পারবো, পারবো না। কেন পারবো না, কারণ এ থেকে বিতে আসতে তার কতটুকু টাইম লাগছে এটা কি তুমি জানো, জানি না, এই জন্য এটা অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু নিচেরটা আমি অ্যাপ্লাই করতে পারবো, কেন, কারণ দেখো আমি যে হাইট জানি, এই জন্য ভি এর পরিবর্তে বা ভি স্কোয়ারের পরিবর্তে আমরা কোনটা অ্যাপ্লাই করবো, ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে দেখো এখানে হাফ এম, ভি স্কোয়ারের পরিবর্তে কী লিখতে পারবো, ইউ স্কোয়ার প্লাস 2gh। এই টোটালটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে হাফ। এবার দেখো আমার তো এখানে বস্তুর কোনো ভর জানি না, আমার ভরের দরকারও নাই, আমি ওয়াই সাইড থেকে এই এম কেটে দিতে পারি, বস্তুর ভর তোমার লাগছে না। সো অনেকে এটা মনে করতে পারো যে আমার বস্তুর ভর তো কোশ্চেনে দেওয়া নেই, আমি কীভাবে বের করবো। দেখো বস্তুর ভর কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, বস্তুর ভর কিন্তু এখানে লাগছে না। তাহলে দেখো এখানে কি পড়ে থাকে, gx, এখানেও পড়ে থাকে কি gx প্লাস। এবার দেখো এই বস্তুটার ক্ষেত্রে তুমি যখন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh লিখলা, তখন ইউটা তার কি আদিবেগ না, তাহলে আদিবেগের মানটা কত, 0, কারণ পরন্ত বস্তুর মতো কাজ করছে, এ থেকে সে বিতে আসছে, পরন্ত বস্তুর মতোই তো। তাহলে এখানে কি থাকবে বলো তো, হাফ ইন্টু কত, 2gh ইন্টু হাফ। তাহলে এই যে হাফ, এই 2, এই gh থাকলো। এবার দেখো এই হাফ আর এই 2 কেটে যায়, তাহলে এখানেও শুধুমাত্র কি পড়ে থাকলো, এখানেও পড়ে থাকলো হচ্ছে শুধু gh ইন্টু হাফ। এবার একটু বোঝো তো এই যে হাইটটা, এই হাইটটা কার জন্য বলো তো, এই গতিশক্তির না, গতিশক্তি ইকুয়েশন করে করেই তো এখানে হাইট আসলো। তাহলে এই হাইটটা আমরা কোথা থেকে ক্যালকুলেট করব বলো তো, এই হাইটটা কোন বিন্দুর জন্য, বি বিন্দুর গতিশক্তির জন্য। তাহলে বি বিন্দুর যদি গতিশক্তির জন্য হাইটটা হয়, তাহলে এই হাইটটা আমরা ক্যালকুলেশন করব হচ্ছে এই সর্বোচ্চ উচ্চ এ, আর এটা হচ্ছে বি বিন্দু।
তাহলে হাইটটা কতটুকু হবে? এতটুকু হবে, কারণ আমরা গতিশক্তির জন্য হাইটটা ক্যালকুলেট করি এই সর্বোচ্চ উচ্চতা থেকে। এ বিন্দু হচ্ছে তোমার সেই সর্বোচ্চ উচ্চতা, আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই ক্ষেত্রে হাইটটা কতটুকু হবে? এতটুকু হবে। তাহলে এই ক্ষেত্রে এইচের মানটা আমরা কোনটা বসাবো? 15 - x। বুঝতে পারছি আশা করি, কারণ এটা গতিশক্তির জন্য হাইট, আর গতিশক্তির আমরা তো বি বিন্দুর গতিশক্তি নিচ্ছি। বি বিন্দুর গতিশক্তির জন্য হাইটটা কোথা থেকে নিতে হবে? সর্বোচ্চ থেকে নিতে হবে। এই জন্য এখানে এইচের মানটা আমরা কত বসাবো? এইচের মানটা বসাবো 15 - x। তাহলে এখানে দেখো তো কী লেখা যায়, এখানে gx প্লাস জি, এইচের মান কত? 15 - x ইন্টু হাফ। এবার দেখো আমি উভয় সাইড থেকে এই জি কেটে দিতে পারি, এই জি কেটে যায়। তাহলে এখানে কি থাকে? এক্স ইকুয়াল টু এক্স প্লাস 15 - x ইন্টু হাফ। এবার দেখো তো এই যে -x প্লাস এক্স কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকে কি? এক্স ইকুয়াল টু 15 ইন্টু হাফ। তাহলে এক্সের মান কত আমি পাইলাম? 7.5 মিটার। তাহলে এক্সের মান 7.5 কোথা থেকে ধরছিলাম বলো তো? এটা ভূমি হতে। তাহলে আমি কি লিখবো বলো তো? অতএব দিয়ে লিখে দিব ভূমি হতে 7.5 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। আশা করি বুঝতে পারছি ম্যাথটা।